লেখিকা অনিন্দিতার ভয়। একমাত্র ছেলের বউ হিসেবে পছন্দ না হওয়া সত্ত্বেও সৃজিতাকে মেনে নিয়েছিলেন মহুয়া। দিনকাল এমনিতেই ভালো নয়, সময়ের দাবিতে সবাই স্বেচ্ছাচারী। তবে যে ছেলে বাকি বন্ধু বান্ধবদের মতো লিভ-ইন না করে সোজাসুজি বিয়ে করতে চাইছে, এই কি কম শান্তির কথা? তার উপর মেয়ে খাঁটি বাঙালি, সেই দিক থেকে দেখলে মহুয়ার খুশি হওয়ার কথা। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, পাঞ্জাবি, সিন্ধি, নেপালি, ওড়িয়া, দক্ষিণী ওসব নিয়ে হাই সোসাইটিতে কেউ মাথা ঘামায় না। স্ট্যাটাসে মিল থাকলেই হলো। জাতবর্ণ ধুয়ে কি জল খাবে? বন্ধুদের উইকেন্ড গেট টুগেদারে তনিষ্ঠা বেচারি দুঃখ দুঃখ মুখ করে বলল, ছেলে অরণ্য নাকি তাকে স্পষ্ট ভাষায় জানিয়েছে নিজের মতো করে থাকতে চায় সে লিভ-ইন পার্টনার সিমরান কৌরের সাথে। কয়েকদিন বাদেই বাবা মাকে ছেড়ে সিমরানের সিনেমার মতো সাজানো আলিশান ফ্ল্যাটে শিফট হবে। মা যেন দেখে শুনে খামোখা কান্নাকাটি না করে, তাই আগে ভাগেই সবটা সে জানিয়ে দিচ্ছে। সিমরান কিন্তু তার চাইতে বছর চারেকের বড়, কিন্তু তাতে কি যায় আসে? অমন সুন্দরী হাজারে একটা দেখা যায় না, তার ওপর অগাধ পয়সা। দলের মধ্যে আনন্দী সবচাইতে ধীর স্থির। তন্নির পিঠে হাত রেখে সান্ত্বনার সুরে বলল, তাও তো ছেলেদের একটু বেশি ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু আমার মেয়ের কথা বল, কি করলো সে? স্কলারশিপ নিয়ে আমস্টারডামে পড়তে গিয়ে ওখানকার একজন প্রফেসরের সঙ্গে এমন গভীরভাবে জড়িয়ে পড়ল যে একেবারে প্রকাশ্যে লিভ-ইন শুরু করে দিল। বয়সে ভদ্রলোক ওর চাইতে 20 বছরের বড়। একবার গিয়েছিলাম, এত বিরক্ত লাগছিল, নিজের প্রায় সমান বয়সী লোক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ঘুরছে। আমায় অবশ্য ভালোভাবে ট্রিট করার চেষ্টা করেছিল, পাত্তা দিইনি। বুঝে নেওয়ার পর বেশি বাড়িতে থাকতো না, ওইটুকুই যা শান্তি। ফিরে এসে নাক কান মুলেছি, আর ওই দেশে নয়। তাতে হয়েছেটা কি? তোর সব তাতে বাড়াবাড়ি। কেয়ারিং হলেই হলো। রুহানির পিএইচডিতেও ভদ্রলোক কতখানি সাহায্য করছে। হাসলো আরুষি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই যুগে দাঁড়িয়ে আবার ছেলে মেয়ে কি? পছন্দের পার্টনার বাছার হক সকলের আছে, তাহলে শুধু মধু সে বেচারি বা দোষী হবে কেন? ওসব ছাড়, মহুয়ার প্রমোশনের দিন ঘনিয়ে আসছে। চল সবাই মিলে ওকে একটু অভিজ্ঞতার পাঠ পড়াই। সঙ্গে একটা পার্টি হয়ে যাক। তন্দুরি মোমোতে চিলি অয়েল মাখিয়ে ঠোঁটে ছোঁয়ায় শিবানী। স্বভাবে হুল্লোড়ে সে। দুটো মেয়ের, একজন পড়াশোনার সূত্রে বাইরে, একজন বিয়ে করে লস অ্যাঞ্জেলস। নিজেও কর্মজীবন থেকে অবসর নিয়েছে। ফ্রি বার্ডের মতো ওরাউরি পার্টি আর আড্ডা নিয়ে দিব্যি মেতে আছে। তোরা ব্যাপারটা কেউ সিরিয়াসলি নিচ্ছিস না, শান্ত ভঙ্গিতে বলে মহুয়া। পার্সোনালি সৃজিতাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। ছেলে পছন্দ করেছে, দিনের শেষে সংসারটাও ছেলেই করবে। কিন্তু কিন্তু কি? অবাক চোখে তাকায় সবাই। ওদের পরিবারের সঙ্গে আমাদের সোশ্যাল স্ট্যাটাস একেবারেই মেলে না। সৌনককে তো জানিস, বরাবরই পাবলিক ডিল করে এসেছে। হাইফাই পোস্ট, পার্কস, স্যালারি, লাইফস্টাইল। সপ্তর্ষীয় ছেলেবেলা থেকে ওই ধাঁচেই মানুষ। সেরা স্কুল, সেরা কলেজ, সেরা ভ্যাকেশন। বব ডিলান, মাইলি সাইরাস, এনরিকে শোনে, কখনো আবার স্বাদ বদলাতে বেটোফেন, মোৎসার্ট। পড়ায় তেমন একটা মন নেই, কখনো ইচ্ছে হলে সাইফাই নোবেল পড়ে। লেটেস্ট টেকনোলজি নিয়ে রীতিমতো রিসার্চ করে। কম্পিউটার, ল্যাপটপে সাজানো দুনিয়া। সেখানে সৃজিতার বাবা একজন সরকারি স্কুলের সাধারণ শিক্ষক। মাইনে পত্তরে যাচ্ছি না, কিন্তু পুরনো ভ্যালুজে বিশ্বাসী। অনেকটা আমাদের সময়ের মা বাবার মতো। তুই কি ছেলের বিয়ে দিয়ে কি যেন বলে আজকাল, উপহার সামগ্রী নেওয়ার কথা ভাবছিস? তুড়ি মেরে শালমলির কথা উড়িয়ে দেয় মহুয়া। এতদিনে তোরা আমায় এই বুঝলি? সৃজিতাকে দেখতে গিয়ে স্পষ্ট বলে এসেছি, আমাদের কিচ্ছুটি লাগবে না, ঘর ঠাসা জিনিস। এছাড়াও প্রতি বছর ছেলের আবদারে নতুন নতুন ইলেকট্রনিক্স কেনা হচ্ছে। তার উপর ছেলের বাবার দুজনের অফিস থেকে এই রাজ্যের গিফট আসছে, রাখবো কোথায়? कहना क्या चाहते हो बहना? নিজের ক্লাসিক স্টাইলে কোমরে হাত রেখে প্রশ্ন করে শিবানী। হবু বৌমা সৃজিতার শাড়ির ভাঁজ, চোখে মোটা কাজল, কাঁধে শান্তিনিকেতনে ঝোলার সাজ। নন্দনে গেলে যেমন বোদ্ধা কিছু ছেলেপুলে দেখা যায় না, অনেকটা তেমনই। মেয়ে রবীন্দ্রসঙ্গীত গায়, গলা খুব সুন্দর, আবৃত্তিও করে, শুনলে কান জুড়োয়। হয়তো একলা ঘরে বই পড়তেও ভালোবাসে, কিন্তু সপ্তর্ষিত স্বভাবে পুরো উল্টো। মিলবে তো দুজনের। জানিস তো, এর আগে কখনো আমাদের বংশে ছাড়াছাড়ি হয়নি। সময়ের ওপর ছেড়ে দে।
হাসে তন্নিষ্ঠা। আমিও তো চেষ্টা করলাম কত, হলো কিছু? নিজেরটা নিজেরাই বুঝে নিতে চায় এরা। কপালে যদি থাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই ভাই। বিয়েতে মহুয়ার বন্ধু বান্ধবরা আনন্দ করলেও কেন যেন মহুয়া ঠিক খুশি হতে পারে না। বুকের ভেতর ভয়ের দল ডানা মেলে ওড়াউড়ি করে। টোপর পরা সপ্তর্ষির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে সে। বুকে করে মানুষ করেছে এতদিন, আজ থেকে সৃজিতার পালা। আঘাত পাবে না তো ছেলেটা ভালোবেসে? একটা ফ্লোরের ডিফারেন্স। সপ্তর্ষিদের 7 তলার ফ্ল্যাট এখন হাসি আনন্দে মুখরিত। ছেলের মুখে শুনেছিলেন একবার জিতা নাকি বিষ্ণুদের ওপর পিএইচডি করছে। সেই সংক্রান্ত পড়াশোনার জন্য নিয়মিত লাইব্রেরি যাওয়া অভ্যেস আছে। দুপুরে এসে বাইরেই খেয়ে নেয়। এজেন্সি থেকে নতুন একজন রান্নার লোক রাখার কথা বলেছিল ছেলে, মহুয়া রাজি হয়নি। এমনিতেই তো আলাদা সংসার, আলাদা ঘরকন্না, তার উপর রান্না বান্নাও যদি আলাদা হয় তবে তো সম্পর্কের সুতোটাই আলগা হয়ে যাবে। এমনি এমনি তো আর কথাটা তৈরি হয়নি। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সোসাইটি পার্সন হওয়ার তাগিদে সে যতই মডার্ন মেন্টালিটির দোহাই দিক, মুখ আর মুখোশ তো চিরকালই আলাদা। একই শহরে থেকে, বলা ভালো একই আবাসনে, ওপর নিচে থেকে উইকেন্ডে মুখ দেখা দেখি বিষয়টা মহুয়ার পছন্দ হয় না। যদিও আজকাল সেটাই দস্তুর, তাদেরই বা কত দেখা হয়। তবুও বুকে একটা তৃপ্তি থাকে। ছেলেটা মেয়েটা তার গুছিয়ে দেওয়া খাবার খাচ্ছে। খেতে খেতে নিজেদের মধ্যে আলোচনা করছে। হয়তো তিনি নিজেও এককালে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন বলে অনেকটা সময় পেরিয়ে এলেও ভেতরকার মূল্যবোধ এখনও ফিকে হয়নি। আজও পলাকে দিয়ে ছেলে বউয়ের ব্রেকফাস্ট পাঠিয়ে দিলেন মহুয়া। দুপুরে তিনি ছাড়া কারোর বাড়িতে খাওয়ার পাট নেই। ছেলের অফিস ক্যান্টিন আছে, আর জিতার তো বাইরে খাওয়াই অভ্যেস। টিফিনের কথা পলাকে দিয়ে একবার জিজ্ঞেস করিয়েছিলেন, লাগবে না বলায় নিজে থেকে আর মাথা ঘামাননি। জোর করে কারোর ব্যক্তিগত স্পেসে না ঢোকাই ভালো। ব্যালকনিতে দাঁড়িয়ে এত কি ভাবছো? কফিটা যে জুড়িয়ে গেল। আজ রাতে চ্যাটার্জিদার পার্টি আছে, ব্লু লিলিথ এ 40th অ্যানিভার্সারি। স্যালোতে চলে যেও সকাল সকাল। হেড টু স্পেশাল প্যাকেজ নিও। শাশ্বতীকে আমি ফোন করে দিয়েছি, ওর বুটিক থেকে আমাদের কাপাল গোলের ড্রেসটা কালেক্ট করে নিও। পেমেন্ট সময় মতো পৌঁছে যাবে। চ্যাটার্জিদার মিসেস এটাকে থিম হিসেবে রেখেছে। বেশ কয়েকটা ডিজাইন পাঠিয়েছিল, আমি গোল্ড লিফ বেছেছি। যাচ্ছ যখন সামনাসামনি দেখে নিও। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল মহুয়া। সে ভুলেই গিয়েছিল সৌনক বাড়িতে আছে। আত্মকেন্দ্রিক সৌনককে বিয়ে করার পর থেকে জীবনটা পার্লার, শপিং, বুটিক, ভিজিটার শো অফ করেই কেটে গেল। যোগ্যতা যথেষ্ট ছিল, চাকরিও পেয়েছিলেন বেশ কয়েকটা, কিন্তু সৌনক করতে দেননি। সুন্দরী ও আকর্ষণীয় স্ত্রী তার। রোদে পুড়ে জলে ভিজলে চলে? সৌন্দর্য ম্লান হয়ে যাবে না? শরীরে সৌন্দর্যের খবর রাখলেও অন্তরের খবর রাখার সময় হয়নি তার। তাই বোধহয় আজও মহুয়ার অতৃপ্ত অন্তর এত সফলতার ভিড়েও হাহাকার করে মরে। নামে মাত্র একটা চাকরি করতেন বটে, তাকে ঠিক চাকরি বলা চলে না, দেখনদারি বলা ঠিক। বাড়ির গাড়িতে অফিসে যেতেন আসতেন। সৌনকের ক্লায়েন্ট পুষ্করের কোম্পানিতে গালভরা পোস্ট ছিল, সিনিয়র এক্সিকিউটিভ। সপ্তাহে 3 দিন গিয়ে নরম গদিমোড়া চেয়ারে গা এলিয়ে বসতেন। কোম্পানির ম্যানেজারের এগিয়ে দেওয়া কাগজে কয়েকটা সই করতেন। সবটাই ধোকার টাটি। তিনি যে কাজ করেন তার সাক্ষী। 5টা বাজলেই ব্যাক টু প্যাভিলিয়ন। মাইনে প্রতি মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু তাতে স্বস্তি কোথায়? লোকে গালভরা পদের কথা জানলেও তিনি নিজে তো জানেন এখানে যোগ্যতা নয়, সৌনকের পদ কথা বলেছে। সেদিক থেকে সৃজিতার সাহস আছে। বিয়ে হয়েছে বলে চলমান পড়াশোনা বন্ধ করেনি। উইকেন্ড ডিনারে সৌনকের সামনেই হাসি মুখে বলেছে, আমি কলেজে পড়াবো, ছাত্রছাত্রী তৈরি করব। নিজে যখন থাকবো না তখন ছাত্রছাত্রীদের মুখে আমার নাম বেঁচে থাকবে। বেঁচে থাকা এতই সহজ। উচ্চতায় পৌঁছতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। বিরক্তিতে নাক কুঁচকেছেন সৌনক। সপ্তর্ষিও একবার বাবার দিকে চেয়ে নিজের প্লেটে মনোনিবেশ করেছে। এই যে পুরাণে সপ্তরথীর কথা পড়ি আমরা, তারা বেঁচে আছেন। রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে আছেন। বেঁচে আছেন মাস্টারদা, তার ছাত্রছাত্রীরা প্রীতিলতা ওয়াদ্দেদার, অনন্ত সিংহ, কল্পনা দত্তরা। মাস্টারদা আমার আদর্শ। কৌতূহলী হয়েছেন মহুয়া।
তুমি সত্যি মনে করো পুরাণের 7 মহারথী এখনো বেঁচে আছেন? হতে পারে, প্রমাণ মেলা মুশকিল, কিন্তু দেহে প্রাণ না থাকলেও মানুষের অন্তরে দিব্যি বেঁচে থাকা যায়। যারা পুরাণ পড়েছেন, বলির দানশীলতার কথা ভুলতে পারবেন? ভুলতে পারবেন বিশ্বাসঘাতক বিভীষণের কথা, হনুমানের আত্মত্যাগের কথা? মৃত্যুর এত বছর পরেও রবীন্দ্রনাথকে আমরা ভুলতে পেরেছি চৈতন্যদেবকে ভুলতে? এমন হও যাতে দুনিয়া তোমাকে মনে রাখতে বাধ্য হয়। বাংলা পড়লে এমন অনেক উল্টোপাল্টা ভাবনা চিন্তার দল মাথায় আসে। বাস্তবটা হলো, বাংলা পড়ে কেরিয়ার গড়া সোনার পাথর বাটির থেকে কম কিছু নয়। যে সময় জন্মেছিলেন এরা, সে সময় পৃথিবীতে পরিস্থিতি, মানুষের মনন অন্যরকম ছিল। আর আজ পরিস্থিতি বদলেছে চিন্তাধারা। এ সময় দাঁড়িয়ে পুরনো ভাবনা চিন্তাকে প্রশ্রয় দেওয়া মানে সময় নষ্ট। সময় বদলেছে ঠিকই, কিন্তু যুগে যুগে মানুষকে সচেতন করতে, সমাজকে পঙ্কিলতা থেকে রক্ষা করতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, ভবিষ্যতেও হবেন। তাদের প্রত্যেকেই সমাজ সংস্কারক হতে হবে এমনটা নয়। এদের মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ ছবি নির্মাতা, কেউ লেখক, কেউ চিত্রকলা বিশেষজ্ঞ। এরা সবাই অগ্রদূত হিসেবে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, প্রথাগত ভাবনা চিন্তায় বদল এনেছেন। সময়ের চেয়ে এগিয়ে যারা চিন্তা করতে পারেন, সমসাময়িক সমাজ তাদের পাগল বলে, কিন্তু উত্তরকালে তারাই জিনিয়াসের স্বীকৃতি পান। আর্কিমিডিস, গ্যালিলিও হয়ে লিওনার্দো দা ভিঞ্চি, আমাদের ঋত্বিক ঘটক, এরা সবাই সময়ের থেকে কয়েক কদম এগিয়েছিলেন। আর চোখে বাবার মুখের দিকে তাকায় সপ্তর্ষি, গনগনে রাগের আভাস চোখে, মুখ খুললে বিস্ফোরণ। শেষ পাতের চকোলেট দিয়ে গার্নিশ করা সন্দেশ মুখে পুরে বলল, খেতে বসার সময় কথা বলা বাবা একদম পছন্দ করেন না। বুঝে নাই জিতা, মনে মনে হাসে সে। অনেকেই আছেন যাদের বিরুদ্ধ মত পছন্দ হয় না, তার শ্বশুর তাদেরই একজন। মাঝে মধ্যে ছেলের ফ্ল্যাটে যেতে ইচ্ছে হলেও নিজেকে সংযত রাখার চেষ্টা করেন মহুয়া। কোনোভাবেই চান না যে সৃজিতা ভেবে বসুক তিনিও বাকি 5টা শাশুড়ির মতো বৌমার সংসারে নিজের লম্বা নাকখানা গলাতে পছন্দ করেন। সেজন্যই পলাকে দিয়ে সকালে রাত্রিরের খাবার পাঠিয়ে দেন, কিন্তু নিজে যান না। গেলে যদি বৌমা বিরক্ত হয়, তাদের প্রাইভেসিতে সমস্যা হয়। এই প্রজন্ম বড় বেশি প্রাইভেসিতে বিশ্বাসী। মা বাবাদের সমঝে চলতে হয়। জীবনটা গোটা সময়টা প্রায় নির্লিপ্ত থেকে সবার ইচ্ছে পূরণ করে কেটে গেল দিব্যি। এই বয়সে এসে আর কারোর বিরক্তির কারণ হতে চান না। বুকে ভয়ও আছে, নিজের জায়গাটা হারিয়ে ফেলার ভয়। কিন্তু একদিন যেতেই হলো তাকে। হঠাৎ ফ্ল্যাটের চাবি হারিয়ে ফেলাটা কাজ করলো অনুঘটকের। ফোনটা যখন এলো তখন মহুয়া সবেমাত্র দুপুরের খাওয়া সেরে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়েছে। ফ্ল্যাটের চাবি সৃজিতা হারিয়ে ফেলেছে শুনে কি হোল্ডার থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে নিচে আসেন, ভাবনা হাতে দিয়ে চলে যাবেন। এমন সময় জিতার কণ্ঠে আন্তরিক আহ্বান শুনে সামান্য সময়ের জন্য থমকে যান। এমন আন্তরিকভাবে সপ্তর্ষি কবে ডেকেছিল মাকে, হাজার ভেবেও মনে করতে পারেন না। পায়ে পায়ে এগিয়ে যান দরজার দিকে। বাইরে ছোট্ট মানানসই সুরাক প্ল্যান্টারে ঝাউ গাছ, লম্বা করিডোর পেরিয়ে ভেতরে ঢুকতে ড্রয়িং রুম, নামি কোম্পানির দামি ইন্টেরিয়ারের মতো ঝকঝকে হয়তো নয়, সাদামাটা কিন্তু রুচিশীলভাবে সাজানো। একপাশে সুদৃশ্য ডিসপ্লে ক্যাবিনেট, তাতে বিভিন্ন বিষয়ক বই, ছোট বড় ট্রফি সাজানো, আবৃত্তি, গানে সৃজিতার প্রাপ্তি। আস্তে ধীরে পুরো ফ্ল্যাটটাই ঘুরে দেখেন মহুয়া, যেন ছন্দ তালের স্বর্গীয় মিলন। অশ্রুতপূর্ব রাগিনী সেতারের মৃদু ঝংকার, হাসি ফোটে ঠোঁটে, একটা আন্তরিক স্পর্শ যেন ছড়িয়ে আছে চারপাশে। 4টে দেওয়াল তো এভাবেই একদিন ঘর হয়ে ওঠে। সৃজিতার বইয়ের সংগ্রহ ঈর্ষণীয়, পুরনো স্বপ্ন ভেসে ওঠে চোখের পাতায়। তন্ময় হয়ে দেখতে থাকেন মহুয়া। বাংলা ইংরেজি তো বটেই, বিভিন্ন ভাষায় লেখা বিখ্যাত বইগুলোর অনুবাদ দেখে প্রায় তন্ময় হয়ে পড়েন। কতদিন আর সেভাবে পাতা উল্টানো হয় না। কোনো কালে বই পড়া পছন্দ করে না সৌনক। বিবাহ বার্ষিকীতে বই চেয়েছিল উপহার হিসেবে, বিড়বিড় করে বলল, স্পষ্ট কানে এসেছিল আদিক্ষেতা। তারপর থেকে চুপ হয়ে গেছেন তিনি। নিশ্চুপে বিসর্জন দিয়েছে নিজের পছন্দ অপছন্দ, মেনে নিয়েছেন, মানিয়েও। আজ যেন বইয়েরা আবারও তাকে টানছে। হাত বুলিয়ে দিলেন পাতার শরীরে, জ্ঞাপন করলেন ভালোবাসা। পনির আর কর্ন দিয়ে তৈরি স্ন্যাক্স মাইক্রো করে নিয়ে এসেছে জিতা, সঙ্গে ব্ল্যাক কফি। অবাক হলেন মহুয়া,
একদিনও একসঙ্গে সংসার না করে তার পছন্দ অপছন্দ জানলো কিভাবে জিতা? কিন্তু মেয়ের সেদিকে খেয়াল কই? একগাল হেসে বলল, ইউনিভার্সিটি কিংবা লাইব্রেরি থেকে ফিরে বোকার মতো রোজ একলা একলা খাই, আজ তুমি যখন এসেইছো দুজনে মিলে শেয়ার করি চলো। তোমার রান্নার মতো টেস্টি হয়তো নয়, তবে খুব খারাপ লাগবে না, বাজেটেও পারমিট করে যায় বেশ। তোমার আবার বাজেট দেখার কি দরকার? যেটা ইচ্ছে হবে খাবে। সপ্তর্ষিকে বলবে এনে দেবে, নইলে আমায় বলবে। আমি তো রোজগার করি মামনি, গবেষণার সূত্রে মোটামুটি অঙ্কের স্টাইপেন্ড পাই। নিজের জিনিসপত্রের জন্য কাউকে বলতে যাব কেন? খেয়ে দেখো না একবার, খুব একটা খারাপ লাগবে না। অবাক চোখে জিতার মুখের দিকে তাকিয়ে মহুয়া প্যাটিতে ঠোঁট ছোঁয়ান। ঠিকই বলেছে মেয়েটা, খুব একটা তো মন্দ নয়। হাসি মুখে জিতা বলে ওঠে, তুমি বোধহয় বই পড়তে খুব ভালোবাসো। যে মমতার সঙ্গে বইগুলো হাত বোলাচ্ছিলে, দুপুরে তো আমি ফ্ল্যাটে থাকি না। থিসিসের ম্যাটেরিয়াল জোগাড়ে লাইব্রেরি নয়, স্যারের সঙ্গে দেখা করতে ইউনিভার্সিটি যেতে হয়। ফাঁকা সময়টায় তোমার পছন্দ মতো বই নিয়ে পড়তে পারো। সন্ধেবেলা গল্প করতে করতে কিংবা রাতে ডিনারের পর দুজনে মিলে আলোচনা করব। জানো তো, দুটো মাথায় এক হলে আলোচনার অনেকগুলো দিক বেরিয়ে আসে। এত সব বই পড়েছো তুমি নিজের পড়াশোনার পাশাপাশি? মহুয়া জিতার দিকে তাকায়, প্রশংসার ঝলক ফুটে ওঠে। সত্যি মেয়েটা বাকিদের থেকে আলাদা, হয়তো এই জন্যই সপ্তর্ষির মন জিতে নিয়েছে। কাচুমাচু মুখে বলে জিতা, সব কটা না গো, এখনো কয়েকটা বাকি আছে। লেটেস্ট কিনলাম শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য সমগ্র 7 খণ্ড, আর শুদ্ধ সত্য ঘোষের মহাভারতের সব কটা পর্ব। রিভিউ পড়েছি, ভীষণ ইন্টারেস্টিং নাকি। প্রচণ্ড ইচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পড়া শুরু করতে পারিনি। থিসিস সাবমিশনের দিন এগিয়ে আসছে তো, তবে চিন্তা নেই, ইচ্ছে যখন হয়েছে ঠিক শুরু করে ফেলবো। মনটা ভরে উঠল মহুয়ার। হঠাৎ করে মেয়েটাকে বড্ড ভালো লাগছে। আরও আগেই যদি আপন করে নেওয়ার চেষ্টা করতেন। এক পলকেই কেমন বুঝে নিল বই পড়তে ভালো লাগে তার। ছোট থেকে ছেলেকে এত বড় করলেন, সে তো কোনোদিন বোঝার চেষ্টা করেনি। হেসে বললেন, দুপুরে তোমার অনুপস্থিতিতে যদি তোমার ঘরে আসি অসুবিধা হবে না? কিসের অসুবিধা? তুমি পড়বে তোমার মতো, অসুবিধা হলে বরং তোমার হবে। একা ফ্ল্যাটে ভূতের মতো থাকতে হবে যে। তবে রাত্রিবেলা দুজনে কিন্তু জমিয়ে আড্ডা দেব। মাঝে মধ্যে যদি ইভিনিং স্ন্যাক্স খেতে চাও, আমার সঙ্গে বানিয়ে দিতে পারবো না হয়তো। কেনা খাবার খেতে হবে, চলবে? কদিন ধরে সোনক লক্ষ্য করছে কাজে কর্মে মন নেই মহুয়ার। সময় সময় ছেলের ফ্ল্যাটে যাওয়ার ছুতো খোঁজে। এতদিন স্ত্রীকে প্রাত্যহিক অভ্যেস হিসেবে ধরে নিয়েছিলেন, যে তার প্রয়োজনে বলি প্রদত্ত। চেনা মানুষের হঠাৎ বদল দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে। লক্ষ্য করে দেখেছেন, আজকাল রাতের খাবারটার নিচে পলা নয়, মহুয়াই নিয়ে যায়। কি ব্যাপার বলো তো, সবসময় নিচে যাওয়ার ছুতো খোঁজো কেন? ছেলের সংসারে কি মধু আছে? দেখো মহুয়া, ভালোবেসে ঘর বেঁধেছে ওরা, ভালো মন্দ নিজেদের বুঝে নিতে দাও। হঠাৎ যখন আঘাত আসবে, তখন আর নিজেকে সামলাতে পারবে না। অবাক চোখে পুরনো স্বামীর দিকে তাকান মহুয়া। বিশ্বাস হতে চায় না, বিয়ের এত বছর বাদেও সৌনক তার গতিবিধি লক্ষ্য করছে। সময় এগিয়ে চলে। জীবনের অনেকগুলো দিন বাড়ির মানুষদের কথা শুনে কাটিয়েছেন মহুয়া, কিন্তু এই বুড়ো বয়সে পৌঁছে আর কারো কথা শুনতে ইচ্ছে হয় না, ভালো লাগে না। নিয়মিত যত্নের ছাপ তার সর্বাঙ্গে বলে 50 পেরিয়েও মধ্য 30-এ লাবণ্য ধরে রেখেছেন চেহারায়, কিন্তু মনের বয়স তার খবর রাখে কে? ভেবেছিলেন এভাবে কেটে যাবে বাকি দিনগুলো, কিন্তু জিতা আর তার সংগ্রহের বইয়ের দল পাল্টে দিচ্ছে মহুয়াকে। মন ফিরে পাচ্ছে হারানোর ছন্দ। আজকাল আবারও টুকটাক লেখালেখি শুরু করেছে সে, অবশ্য গোপনে। বিয়ের আগেও সে ছোটখাটো কয়েকটা ম্যাগাজিনে লিখত। বিয়ের পরে ফাঁকা সময় পেলে একটু আধটু সাদা খাতায় আঁচড় কাটত, মনের মাধুরী মিশায়। হঠাৎ একদিন দেখে ফেলেন সৌনক কৌতূহলী চাউনির সামনে লজ্জামাখা মুখে নিজের লেখার খাতাখানা তুলে দিয়েছিল স্বামীর হাতে। বুকে দুরু দুরু ভয়, কি হয় কি হয় যদি সমালোচনা করে। হেসে বলে, একেবারে কাঁচা হাত, এ কোনো লেখাই নয়। ভালো না লিখলে সৃজনশীল মানুষ হবে কিভাবে? কিন্তু কোথায় সেসব? সমালোচনা লেখককে উন্নত করে, তার ভাগ্যে জুটেছিল অবজ্ঞার উপেক্ষা। তাচ্ছিলের হাসি ফুটেছিল অধরে। বাংলায় লেখো, তাও আবার গল্প কবিতে। কি হবে ছাইপাশ লিখে, কাগজ নষ্ট করে? তার চাইতে নিয়ম মেনে রুটিন কেয়ার করলে তো পারো, স্কিনটা আর একটু গ্লো করে। বড় অপমানিত লেগেছিল সেদিন। লেখার খাতা ঠাঁই পেয়েছিল আলমারির গোপন কোণায়। বহুদিন বাদে আবার জিতার দৌলতে স্বপ্নেরা উড়াল দিল, যদিও তার অজান্তেই। নিজের সৃজনে মত্ত থাকা মহুয়া আসন্ন ঝড়ের
আভাস পায়নি, নইলে বুঝতে পারতো ঠিক জিতা ভালো নেই, আগের মতো আর সে কথা বলে না, সব সময় কি যেন ভাবে, মাঝে মধ্যে হুহা করে তাল মেলায়। একদিন দুপুরবেলা পড়বেন বলে ছেলের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ান, অবাক হয়ে দেখেন দরজা খোলা, ভেতরে ঢুকে পড়েন মহুয়া। জিতার কি মাথা খারাপ হলো, এভাবে দরজা খোলা রেখে সে বেরিয়ে পড়লো নাকি? যদিও তাদের আবাসনের সিকিউরিটি ভীষণ টাইট, তবু এভাবে কেউ সংসার যাপনে এতখানি বাউন্ডুলে হলে তো চলে না। ঠিক করলেন জিতার সঙ্গে একবার কথা বলবেন, রাগবে না হয়। টেবিলের ওপর অবহেলায় বাড়ির চাবি পড়ে থাকতে দেখে ভুরুটা সামান্য কুঁচকে উঠল তার। চেনা হিসেব মিলছে না, হলো কি মেয়েটার? কোনো কারণে কি সে মানসিকভাবে কষ্ট পাচ্ছে? ভুলেই গিয়েছিল সৃজিতা, সপ্তর্ষির মা, তার আদরের মামনি দুপুরবেলা ফ্ল্যাটে বই পড়তে আসে। মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে মানুষ যখন যায়, তখন চারপাশের ভাবনা চিন্তারা মগজের ধূসর কোষ থেকে হারিয়ে যায়। সম্ভবত জিতারও এখন তাই অবস্থা। জানেন মহুয়া, বেডরুম মানে প্রাইভেসি, তার ওপর ছেলে বৌমার বেডরুম, সেখানে উকি দেওয়া অন্যায়। সাধারণ সময় হলে এমন কাজ কখনোই করতেন না তিনি, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই আলাদা। বেডরুম থেকে গুনগুন করে কান্নার সুর ভেসে আসছে কানে। সে কাঁদছে, জিতা নয় তো, কিন্তু কেন? তবে কি থিসিস পেপার সাবমিশনে কোনো ভুল হলো? উৎকণ্ঠা নিয়ে ঘরে ঢোকেন মহুয়া, মাথায় হাত বুলিয়ে দেন। কাঁদছিস কেন বোকা মেয়ে? ভালো মন্দ মিলিয়েই তো জীবন। এখান থেকে আমায় চলে যেতে বলেছে সপ্তর্ষি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গিয়ে বাবাকে কি বলবো? 1 মাস আগে যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মানুষটা, ডাক্তার বলেছে ভেতরে ভেতরে চাপা টেনশন করলে ম্যাসিভ অ্যাটাক হওয়ারও বিচিত্র নয়। ভাবছি কোনো হস্টেলে শিফট করে যাব। বাবা তো এইখানে আসে না, জানতেও পারবে না ভেতরের ব্যাপার। একটু সুস্থ হলে না হয়। কি বললি তুই? কে তোকে এখান থেকে চলে যেতে বলেছে? মহুয়ার মাথায় সহসা যেন বাজ পড়ে। কেন? কি চলছে তোদের দুজনের মধ্যে? এতক্ষণে যেন সম্বিত ফিরে পায় সৃজিতা, মহুয়ার দিকে সজল দৃষ্টিতে তাকিয়ে বলে, তেমন কিছু নয়, ওই সামান্য মনোমালিন্য। রাগের মাথায় বলেছে হয়তো। আমি বরাবরই ওভার থিঙ্কার। চিন্তা করো না তুমি, দেখবে সব ঠিক হয়ে যাবে। হাসার চেষ্টা করে সে। আজ কোন বই পড়বে বলো? মামুনি বলে ডেকেও কথা লুকোচ্ছিস? সব কথা এখনই যদি খুলে না বলিস, তাহলে বুঝবো কখনো তুই আমাকে বন্ধুর মতো দেখিসনি। বন্ধুর মতো? অবাক হয়ে বলে জিতা। মায়ের মতো নয়। মাকে বলি মাই হয়, মায়ের মতো করে অন্য কেউ তোকে বুঝতে পারে না, পারা সম্ভবও নয়। সে তোর যত হিতাকাঙ্ক্ষী হোক না কেন, জন্মাবধি মা দেখছে তোকে, হৃদয়ের স্পন্দনে অনুভব করেছে, পেটে হাত রেখে অনাগত সন্তানের পদধ্বনি শুনেছে। চিনেছি তোকে 24-এর পর থেকে, ব্যক্তিত্ব গঠন হওয়ার পর। কতটাই বা চিনি? চিনলে কি তুই কথা লুকোতে পারতিস? তাই মা নয়, তোর আমার সম্পর্ক অসমবয়সী বন্ধুর হয়েই থাক। আমাকে বিয়ে করা ভুল হয়ে গেছে ওর, সপ্তর্ষি জানিয়েছে। তখন নাকি ঝোঁকের মাথায় আবেগে ভেসে হয়ে গিয়েছিল সম্পর্কটা, কিন্তু এখন আর এই ভুল নিয়ে এগোতে চায় না। ঝরঝর করে কেঁদে ফেলে জিতা। আমরা দুজন দুই মেরুর বাসিন্দা, জোর করে সম্পর্কে থাকতে চাইলে তিক্ততাই বাড়বে, কোনো পক্ষই শান্তি পাবে না। মণ্ডপে দাঁড়িয়ে ভয়টাই পেয়েছিলেন তিনি, কিন্তু ভীত হরিণীকে নতুন করে ভয় দেখানোর কোনো মানেই হয় না। কথা বলবো আমি সপ্তর্ষির সঙ্গে। একটা সম্পর্ক গড়ার পর ইচ্ছে হলেই সব দায় ঝেড়ে ফেলা যায় না। আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো রকম কথা বলো। আরেকবার চমকে ওঠেন মহুয়া। এই মেয়েকে তিনি দুর্বল ভেবেছিলেন, এমন ভুল করলেন কিভাবে? সপ্তর্ষি চাইলেও আত্মসম্মান হারিয়ে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে হয়তো আর সম্ভব হবে না। স্তম্ভিত মহুয়া ভাবেন, এই শব্দটা তার অভিধান থেকে হারিয়ে গেল কবে? কবে অভ্যেসের বশে সবকিছু মেনে নিতে শুরু করলেন তিনি? তবু অভ্যেস বড় বালাই। রাত্রিবেলা খাবার টেবিলে বসে সৌনকের পাতে প্রণ খিচুড়ি তুলে দিয়ে বললেন মহুয়া, সপ্তর্ষি নাকি আর সৃজিতার সঙ্গে থাকতে চাইছে না। কি করা যায় বলো দেখি? তোমার মা গর্ব করে বলতেন এই পরিবারে আগে কখনো ডিভোর্স হয়নি। ছেলেটাকে বুঝিয়ে যদি। সমাজের ভয়ে মায়ের কষ্ট হবে এই চিন্তায় যে ভুল আমি নিজে শুধরে নিতে পারিনি। ছেলে যে সেটা পারছে তাতে আমার খুশি হওয়া উচিত। বাধা দিতে যাব কেন? প্রথম থেকে ওরা দুজন কম্প্যাটিবল নয়। শুধু ভালোবেসে জীবন চলে না, ভবিষ্যতে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার চাইতে এক্ষুনি নিজেদের মতো করে বুঝে নেওয়া ভালো। অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে সৌনক। অন্ধকারে ভূতের মতো একলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মহুয়া। ক্ষণিকের ভগ্নাংশে কি বলে গেল সে? সৌনকের জীবনে মহুয়া ভুল। এতদিন বাদে জানতে পারলেন তার গোটা জীবনটাই একটা ভুলের ওপর দাঁড়িয়ে। তোর সঙ্গে একটা কথা ছিল। মায়ের ডাকে থমকে দাঁড়ালো সপ্তর্ষি। আগে ঠিক করে রেখেছিল মহুয়া আজকেই সরাসরি একবার কথা বলবে ছেলের সঙ্গে। সৌনক কাজের সূত্রে রাজ্যের বাইরে, এর থেকে ভালো সুযোগ বোধহয় আর হবে না। ছেলের সংসার বাঁচাতে একবার অন্তত শেষ চেষ্টা করবে সে।
তনিষ্ঠা, আরুষি, আনন্দী শিবানীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছিল, নিয়েছিল মতামত। প্রত্যেকেই এক বাক্যে জানিয়েছে কোনো প্রয়োজন নেই মাথা ঘামানোর। এই জমানার ছেলেমেয়েরা কথা শুনতে নয়, বলতে চায়। নিজেদের মতামতের বাইরে কোনো কিছু তাদের পছন্দ হয় না। তার চাইতে সময়ের ওপরে সবকিছু ছেড়ে দেওয়া ভালো। মিটমাট করার হয় যদি দুজনে মিলে করে নেবে ঠিক, কিন্তু যদি তা না হয়, মাঝখান থেকে ছেলের চোখে সে খারাপ হয়ে যাবে। ছেলে তাকে দেখলে বিরক্ত হবে, তখন আবার খারাপ লাগা বেড়ে যাবে। এত গম্ভীর পরিস্থিতিতেও মজারু শিবানী হেসে বলেছিল, কেন বেকার ঝামেলায় পড়তে চাইছিস বাপু? ছেলে বউয়ের বিচ্ছেদে মন খারাপ লাগছে? মহুয়াকে চিয়ার আপ করতে চল সবাই মিলে আর একবার দার্জিলিং ঘুরে আসি। কেভেন্টার্সে সসেস প্ল্যাটার, গ্লেনারিজে অল্প স্বল্প ঢুকু ভোরবেলা টাটকা বেক করা পেস্ট্রি, হাঁটতে হাঁটতে নাম না জানা পাহাড়ি রেস্তোরাঁয় থেমে ধোয়া ওঠা মোমো, থুপ্পা, সঙ্গে লাল চাল চাটনি, স্যুপ, চিলি অয়েল। নিমেষের মধ্যে মন খারাপ তুড়ি মেরে উড়ে যাবে। বেঁচে থাকাটা এতটা অর্থহীন বলেও মনে হবে না। তুই চুপ করবি? চাপা গলায় ধমক দিল আনন্দী। বয়স তো কম হলো না, এখনো পরিবেশ পরিস্থিতি বুঝে মুখ খুলতে শিখলি না? দুঃখে মুখে শিবানী কাবাবের দিকে মনোনিবেশ করলো। বেচারি ভেবেছিল পড়ে পাওয়া 14 আনা সুযোগে বধূদের নিয়ে একটু হই হুল্লোড় করে আসবে, কিন্তু কপাল। চাইলে একা একা যাওয়াই যায়, কিন্তু এক্সপ্লোরের আনন্দ ঠিক জমে না। আড্ডা, তর্ক, গল্প, পিএনপিসি না হলে কি আর জমাটি বেরু বেরু হয়? দম বন্ধ হয়ে আসছিল মহুয়ার। জিতার মুখ থেকে কথাগুলো শোনার পর কিচ্ছু আর তার ভালো লাগছিল না। নিজের নৌকা তো কবে থেকে টালমাটাল, কিন্তু নতুন সংসার শুরু স্বপ্ন চোখে নিয়ে আসা মেয়েটার কয়েক মাসে স্বপ্ন ভঙ্গ হওয়াটা ভেতর থেকে মেনে নিতে পারছিল না সে। এরা কেউ বুঝতে পারছে না, আর সেও বোঝাতে পারছে না। এই মুহূর্তে জিতা কেবল আর তার বৌমা নয়, একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বইয়ের সূত্র ধরে। হৃদয়ের মিলন শুধু কি পুরুষ নারীর মধ্যে হয়? কখনো কখনো বইয়ের টানে হৃদয় বাঁধনে বাধা পড়ে যায় দুই অসমবয়সী মানুষ। বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। মাকে কয়েক মিনিট সময় দিতে এত অসুবিধা তোর? অথচ ছোট থেকে আমি। প্লিজ মম, ডোন্ট বি ইমোশনাল। সিম্পলি আমার পোষায় না। যা বলবে খোলাখুলি বলো, শুনছি না হয়। শুনলাম তুই সৃজিতাকে ডিভোর্স দিতে চাস। কেন? তোরা তো একে অপরকে ভালোবেসে সংসার শুরু করেছিলি। ভালোবাসার এক ছাদের নিচে দিন যাপন করা একরকম নয় বলেই এই কদিনে মনে হয়েছে আমার দুজনের মেন্টালিটি মিলছে না। এক কথায় শি ইজ নট মাই টাইপ। অনেক বলেছি, বুঝিয়েছি, টাকা দিচ্ছি, পার্লার যাও, শপিং করো, ডিজাইনার আউটফিট পরো, গ্রোন আপ। পার্টিতে ওই আতেল মার্কা লুক চলে না। তখন তো বুঝিনি মেয়ে এতটা একগুঁয়ে। মোটা কাজল, এলোমেলো করে পরা শাড়ি ভালো লেগেছিল। হয়তো আমার চেনা সোসাইটির ছাঁচে গড়া ছিল না বলেই মনে হয়েছিল একটু অন্যরকম। কিন্তু আজকাল সবটাই প্রবল বিরক্তির কারণ। জাস্ট ওকে নিতে পারছি না মম। পার্সোনাল স্পেস দরকার আমার। দ্বিতীয়বার এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দিন কয়েকের মধ্যে টিউলিপের সঙ্গে মালদ্বীপস যাচ্ছি। আমার আন্ডারে জয়েন করেছে কিছুদিন হলো। আই জাস্ট ফল ফর হার। এনিওয়ে, লিভ ইট। একটা দীর্ঘশ্বাস ফেললেন মহুয়া। এতক্ষণে তিনি সবটা বুঝতে পারছেন। গোটা 6 প্যাকিং বাক্স বোঝাই বই আর 2টো ট্রলি ব্যাগ। সম্পত্তি বলতে এইটুকুই। ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে দেখেছিলেন মহুয়া। জিতার চোখে জলের আভাস। মাত্র কয়েক মাসের হলেও সংসার তো বটে। মায়ার বাঁধন ছিঁড়তে কে বা চায়? শেষ প্যাকিং বাক্সটা চলে যাওয়ার পর এগিয়ে এসে মহুয়ার পায়ে হাত ছোঁয়ালো জিতা। পরক্ষণেই ট্রলি হাতে নামার জন্য উদ্যত হলো। সব কিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছিস তো? দেখে নে একবার, পড়ে রইল না তো কিছু। অবাক চোখে চারিদিকে একবার তাকালো সে, ঘাড় নাড়ল। আজ তো আমিটাই যে পড়ে রইলাম একপাশে, সেদিকে তার চোখ গেল না বুঝি? স্থাণুবৎ দাঁড়িয়ে রইল জিতা। এখনো বুঝতে পারল না সে মামনি ঠিক কি বলতে চাইছে। তবে কি মামনিও না, নাকি উল্টোপাল্টা ভাবছে সে? এমনটা কখনো হতে পারে? মাত্র কয়েক মাস হলো এখানে এসেছে সে। সেই মেয়েকে ভালোবেসে প্রায় 40 বছরের সংসার ছেড়ে চলে যায়। কখনো শুনেছে কেউ? টিফিন ব্রেকে একলা কেবিনে ফোন স্ক্রোল করতে গিয়ে চিরচেনা বোকা মাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলতে দেখে চমকে গেল সপ্তর্ষি। এই মাকে সে চেনে না। এমন বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এমন মার্জিত ভঙ্গি, এমন আত্মবিশ্বাসে ঝলক চেহারায় এলো কিভাবে? সৌন্দর্যের সঙ্গে ব্যক্তিত্ব মিশলে কি যে ঝকঝকে হয়, আজ যেন নতুন করে সে প্রত্যক্ষ করল। বাবার দৌলতে বড় বড় পার্টিতে যাওয়া যদিও আগে থেকে অভ্যেস ছিল মায়ের, সুন্দরী বলে মানিয়ে যেত সর্বত্রই, কিন্তু এমন আত্মবিশ্বাসী চেহারা সে আগে দেখেনি। মনে হতো মানুষটা যেন বাবার ব্যক্তিত্বের আড়ালে চাপা পড়ে আছে।
এই নিয়ে বাবা মায়ের মধ্যে ঝামেলাও হতো বিস্তর। ঠিক ঝামেলা বলা চলে না বোধ হয়, অভিযোগ একতরফা বাবাই করত। সেই মা ঘর ছাড়তে এমন বদলে গেল। পেজ 3-তে সাংবাদিকের মুখোমুখি বসে সাক্ষাৎকার দিচ্ছে, পুরস্কার নিচ্ছে, স্টেজে উঠে কথা বলছে অডিয়েন্সের সামনে। তবে কি ছাইচাপা আগুন এতদিন মুক্তির অপেক্ষায় ছিল? এখন স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে মোটা কাজল আর এলোমেলো শাড়ি পরা জিতা, হাসি মুখে গর্বিত ভঙ্গিতে, যেন মায়ের সাফল্যের উচ্ছ্বসিত মেয়ে। জিতার বদলে ছেলে হিসেবে সেই তো আজ পাশে থাকতে পারত, কিন্তু যে সময় চলে যায় চাইলেও সে কি আর ফিরে আসে? বাবা সম্ভবত বাড়িতেই আছে এখন। লক্ষ্য করে দেখেছে সে মা চলে যাওয়ার পর থেকে বাবার অফিস ট্যুরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেকটা সময় বাড়িতে থাকে, একাকী কি যেন ভাবে। অনুশোচনা নাকি একাকিত্ব, নাকি শিকল পরা পাখির শিকল ছেঁড়ার অভিঘাত তাকে তাড়া করে বেড়ায়। অবহেলার পরিবর্তে যে শেষ পর্যন্ত অবহেলাই জোটে, এই সত্যটা মানতে পারে না হয়তো। ভিডিওটা শেয়ার করে সে, ডুবে যায় অতীত পাতায়। টিউলিপরা চিরকালই স্বার্থপর, ধাক্কা খেয়ে বুঝতে পেরেছে সে। দিব্যি কেমন বসের সঙ্গে রিলেশনশিপ তৈরি করে অনসাইট বাগিয়ে নিল, অথচ পুরো প্রজেক্টে খাটলো সে। অনসাইট পাওয়ার কথা তার, কোম্পানির সিদ্ধান্ত জানার পর একলা ঘরে কেঁদেছে, কিন্তু ইগো ভেঙে সে যেতে পারেনি সৃজিতার কাছে, যাকে নিজে থেকে চলে যেতে বলেছে একদিন। চাইলেই কি তার কাছে আশ্রয় চাওয়া যায়? বাবা কলিং। মৃদু হাসি ফুটলো ঠোঁটে, বুঝলো ভিডিওটা দেখেছে। ফোনটা ধরলো, কথা ভেসে এলো না কোনো, কেবল ও প্রান্ত থেকে ফোঁস করে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। পরক্ষণে কেটে গেল ফোনটা। ফাটিয়ে দিয়েছ তুমি, আমি গর্বিত। কানের কাছে ফিস করে জিতা। এই বয়সে এসে লিখতে শুরু করে বছরের সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার জিতে নেওয়া, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কেন যে অতগুলো বছর অন্যের কথা শুনে পথ চলছিলে? একটু যদি নিজের দিকে তাকাতে, নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে। তুই ছিলিস না যে পাশে, তুই যে আমার হারানো আত্মবিশ্বাস। তোর কাছ থেকে সেদিন আত্মবিশ্বাসটা ধার করেছিলাম বলেই হয়তো আজকে এই সাফল্যের দিনটা দেখতে পাচ্ছি। তোর সংগ্রহের ওই বইগুলো যা আমার ভেতরকার পড়ার খিদেকে বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। আবারও ধুলো ঝেড়ে পুরনো খাতার শুরু করেছিলাম লেখালেখি। এখনই তুই বলবি ল্যাপটপের কথা, জানি সুবিধে অনেক, কিন্তু খাতার মাঝে যে অনুভূতি আছে ল্যাপটপের যান্ত্রিকতায় তা হারিয়ে যায়। আমি যে এখন অনুভূতির সঙ্গে ঘর করি। আমার কাছ থেকে অমলিন হাসলো জিতা। আমি আবার কি করলাম? বরং তুমি তো আমায় আশ্রয় দিলে তোমার বাড়িতে। ভাগ্যিস দাদু বাড়িটা করেছিল, তাই মাথার ওপর ছাদের চিন্তা করতে হলো না। ওই যে সেদিন বললি আত্মবিশ্বাস হারিয়ে এক ছাদের নিচে তুই অচেনা মানুষ হয়ে বাস করা কোনোভাবেই সম্ভব নয়। সেদিনে যেন অদৃশ্য এক আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একই ভুল আমিও তো করে আসছি দিনের পর দিন। সৌরভ আমাকে চালনা করতে পেরেছে কারণ আমি নিজেকে ওর দ্বারা চালিত হতে দিয়েছিলাম। বড় চেনা এক নম্বর থেকে ফোন এলো মহুয়ার নম্বরে। স্ক্রিনের দিকে তাকাতেই গম্ভীর হয়ে গেল মুখ। সৌনক কলিং। এতদিন বাদে মনে পড়লো তার কথা। তিক্ত হাসলো সে, ডিসকানেক্ট করে বলল, কি যেন একটা প্ল্যান ছিল তোর আজ, বলছিলি তখন। অযাচিত কৌতূহল দেখায় না বলে মহুয়ার এত ভালো লাগে জিতাকে। এই ফোন কল নিয়েও একটা প্রশ্ন করলো না সে। আমার পিএইচডি কমপ্লিট আর তোমার পুরস্কার জেতার অনারে জমি একটা বিরিয়ানি পার্টি হয়ে যাক। আমি কিন্তু বিরিয়ানির সঙ্গে কাবাব খাবো। ফিরনিও। চল তাহলে, কোথায় যাবি? পছন্দ তোর, আমি কেবল ট্রিট দেব। রেস্টুরেন্টে ঢুকে গ্র্যান্ড ওয়েলকামের পালা। চমকে গেল মহুয়া। আরুষি, আনন্দী, তনিষ্ঠা, হুল্লোড়ের শিবানী সবাই হাজির। কংগ্রাচুলেশনের পালা শেষ হতে শান্ত স্বরে বলে উঠল সে, তোরা সবাই এখানে? তোর টাকায় ছ্যাতলা পড়ছে শুনলাম, তাই ট্রিট নিতে চলে এলাম সকলে মিলে। একগাল হাসলো শিবানী। এতদিনের বন্ধু এখন থেকে সেলিব্রিটি বলে কথা। অমন বড় বড় চোখ করে দেখিস না, তোর মেয়েই ডেকেছে আমাদের, বলেছে মায়ের এমন আনন্দের দিনে প্রিয় বন্ধুরা পাশে না থাকলে হয়। নে এবার অর্ডারটা দে তাড়াতাড়ি। খাওয়া শেষে ডেজার্টের পালা। এর ফাঁকে একটা সুদৃশ্য ভাউচার মহুয়ার হাতে তুলে দেয় আনন্দী। আমরা সবাই আর তোর মেয়ের তরফ থেকে এবারে দার্জিলিং ট্রিপ হচ্ছে উইথ জিতা। এমন উদার মনের বৌমা যেন সব ছেলের মায়ের ঘরে ঘরে আসে। ভালোবাসা পেয়ে মার মামনিরা যেন ফিনিক্স হয়ে তোর মতো সাফল্যের গগনে ডানা মেলতে পারে। এ জিত কেবল তোর একার নয়, তোকে জিতিয়ে জিতা আজ আমাদের সবাইকে জিতিয়ে দিয়েছে। আহা, এমন আনন্দের দিনে আবার কান্নাকাটি কেন? তোর নিষ্ঠা এবার জমিয়ে অঞ্জন দত্ত ধরত। খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দোদো সিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।